দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। পেট্রোল পাম্পগুলোতে ভিড় করছেন গাড়ি ও মোটরসাইকেল ব্যবহারকারীরা। মজুদ শেষ হওয়ায় অনেক পাম্পেই মিলছে না তেল। প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জ্বালানি বোঝাই 8টি জাহাজ। জ্বালানি সংকট নিরসনের আশা। ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানির সংকটে পড়বে দেশ। সেচ ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবার শঙ্কা অর্থনীতিবিদদের। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। তেলের পাম্পের সামনে দীর্ঘ সারি কমছেই না। কয়েক লিটার তেলের জন্য রাতভর অপেক্ষা করতে হচ্ছে। সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। বলেছেন, দুটি জাহাজ নোঙর করায় জ্বালানির মজুদ আরও বাড়বে। তেলের দাম বাড়ানো হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন। এদিকে জ্বালানি তেলের সব ডিপোতে সেনাবাহিনী ও ফিলিং স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও জানাচ্ছেন দাউদ হাসান। জ্বালানি তেলের জন্য যানবাহনের এই সারি চলে গেছে কয়েক কিলোমিটার। পাম্পের সামনে কেউ অপেক্ষা করছেন রাত 3টা থেকে, কেউ আবার সেহরি সেরেছেন গাড়িতেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় গত কয়েকদিন ধরে পাম্পগুলোতে এমন চিত্র দেখা যাচ্ছে। 3টা বাজে আইসি, এখন বাজে কয়টা? এখন বাজে 1টা। এখন বলতেছে 3টা বাজে দিব, তাহলে 12 ঘন্টা পরে পাবো আর কি। যাদের তেল লাগবে 10 লিটার তারা নিয়ে যাচ্ছে 20 লিটার। যাদের এখানে আমাদের তো একটা পরিমাপ করে দিচ্ছে, অনেকের আছে বাসা জায়গাগুলো খুঁজে দেখেন যে তাদেরকে তেল পাওয়া যাবে। এবং পাশাপাশি আরও একটা ব্যাপার হইতেছে, যদি কালকে যদি বলা হয় যে কেয়ামত হবে, তা আজকে দেখবেন কাপড়ের দামও বেড়ে গেছে। সেটা থাকার পরে ওনারা বলতেছে, মাইকিং করে বলতেছে যে এখানে তেল শেষ ওনাদের। দীর্ঘ সময় অপেক্ষার পর তেল মিললেও চাহিদা অনুযায়ী না পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। আবার অনেকের অভিযোগ, তেল থাকা সত্ত্বেও মজুত করছেন পাম্প কর্তৃপক্ষ। এদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে, সংরক্ষণ করা আছে, তবে যতটুকু ধারণা করতেছি তেল দিচ্ছে না। কোন একটা সিন্ডিকেট হয়তো এর পেছনে কাজ করতেছে। যে পরিমাণে কষ্ট, এই কষ্ট হিসাব করে মিনিমাম 500 টাকার তেল দেওয়া উচিত, তাহলে কষ্টের দাম হয়। ডাক্তারের গাড়ি আমার তো ইমার্জেন্সি দরকার লাগে, 10 লিটার করে তেল দিলে তো আর হয় না আমাদের। এদিকে তেল মজুদ শেষ হওয়ায় গত রাত থেকে অনেক পাম্প বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন ক্রেতারা। তবে পাম্প কর্তৃপক্ষরা বলছেন, গুজব ও অতিরিক্ত চাহিদার কারণেই সাময়িক এই পরিস্থিতির তৈরি হয়েছে। এটা আননেসেসারি আমার কাছে মনে হচ্ছে। এটার যুক্তিকতা, সেরকম যুক্তিকতা নেই। কিছু আছে যে, এবং সেটা এখনও সংকট সেভাবে কিন্তু হয়নি বাংলাদেশে। আমরা কিন্তু ফিউল পাচ্ছি সরকারের পক্ষ থেকে। শুক্র শনি ডিপু বন্ধর কারণে আমাদের তেল মজুদ নাই। আজকে রবিবার, আজকে তেল ডিপু খুলছে, আমরা তেল আনতে গেছি। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন, আজ দুটি জাহাজ নোঙরের পর দেশে জ্বালানির মজুদ আরও বাড়বে। তেলের দাম বাড়ানো হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। তাহলে এই দুইটা জাহাজ এসে তেল ডেলিভারি করার পরে আমার মজুদটা আরও বাড়বে। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যাচ্ছে তাইভাবে খরচ করব। আমরা রেশনিংটা আমরা চালিয়ে যাব, যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুদ করবেন, এটা ঠিক হবে না। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। তেলের অভাব নাই। দাউদ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জ্বালানি বোঝাই 8টি জাহাজ। এর মধ্যে 5টিতে রয়েছে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি, বাকি 3টিতে অন্যান্য জ্বালানি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নাজমুল সাদেকি। দেশের বার্ষিক জ্বালানি চাহিদার প্রায় 70% আমদানি হয়। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের জ্বালানি আমদানি। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে হরমুজ প্রণালী ও ওমান উপসাগর পেরিয়ে আসা 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। এসব জাহাজের মধ্যে 5টিতে রয়েছে প্রায় 2.5 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও 2টিতে আছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি এবং একটি মনোথিলিন গ্লাইকোল এমইজিবাহী জাহাজ। এদিকে সংকটের মুখে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিও। বর্তমানে হাতে থাকা কাঁচামাল দিয়ে উৎপাদন সচল রাখা যাবে সপ্তাহখানেকের মতো। সবচেয়ে বেশি দুশ্চিন্তা কাতার থেকে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় আমদানি করা ক্রুড অয়েল নিয়ে। যে 6টি কার্গো আসার কথা ছিল তার মধ্যে 4টি পৌঁছালেও বাকি 2টি এখনো আসেনি। আমাদের মজুদ পরিস্থিতি এবং আমাদের যে অন্য যে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যেখান থেকে বেশিরভাগ তেল আসে, ফুয়েল আসে, সেই লাইনটা ঠিক আছে। আপাতত আমাদের
আতঙ্কিত হওয়ার বা মানে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নাই। বিপিসি চেয়ারম্যান বলছেন বেশ কটি G2G চুক্তি করা আছে, যোগাযোগ করা হচ্ছে তাদের সাথে। এই লাইনটা আমাদের কোনো সমস্যা নাই, কারণ এগুলো আমরা অলরেডি তাদের সাথে চুক্তিবদ্ধ এবং এগুলোর সাপ্লায়ার মেইনলি আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না এবং ইন্ডিয়া। আমরা চেষ্টা করব তাদেরকে যোগাযোগ করে রিকোয়েস্ট করে হলেও যে একটা পার্সেল বা দুটো পার্সেল অন্তত বাড়িয়ে দেওয়ার জন্য। হরমুজ প্রণালী দীর্ঘ সময় অচল থাকলে শুধু আমদানি ব্যয় নয়, অভ্যন্তরীণ উৎপাদন ও বিতরণ ব্যবস্থাও চাপে পড়বে বলছেন জ্বালানি বিশ্লেষকরা। তাই বিকল্প পরিকল্পনার তাগিদ তাদের। অপরিশোধিত তেল এর ক্ষেত্রে, আর পরিশোধিত তেলের ক্ষেত্রে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়না এ সমস্ত দেশ থেকে কিন্তু আনতে পারে এবং সেটার বিকল্প কিন্তু এখন থেকেই কার্যকরী ব্যবস্থা নেওয়া উচিত। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে আবারও 9% ছাড়ালো মূল্যস্ফীতির হার। সবশেষ ফেব্রুয়ারিতে সার্বিকভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 9.13%, যা গেল 10 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এর আগে গত বছরের মে মাসে মূল্যস্ফীতির হার ছিল 9.05%। একই বছরের এপ্রিল মাসে মূল্যস্ফীতি ছিল 9.17%। সে হিসেবে গেল এপ্রিলের পর এ বছরের ফেব্রুয়ারি মাসেই মূল্যস্ফীতি সর্বোচ্চ। বিবিএস এর তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 9.30%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.01%। তথ্য বলছে গেল প্রায় 3 বছর ধরে দেশের মূল্যস্ফীতি আটকে আছে 8 থেকে 10% ঘরে। ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তৈরি হতে পারে চরম জ্বালানি সংকট, ফলে বাধাগ্রস্ত হতে পারে সেচ ও বিদ্যুৎ উৎপাদন, যার প্রভাবে বড় ধাক্কা আসতে পারে দেশের সামষ্টিক অর্থনীতিতে। রোববার পিআরআই আয়োজিত এক সেমিনারে এমন আশঙ্কার কথা উঠে আসে। টানা 7 মাস ধরে নেতিবাচক দেশের রপ্তানি আয়। বেসরকারি খাতে বিনিয়োগ কমেছে 22% মতো, তলানিতে ঠেকেছে সরকারি খাতের বিনিয়োগও। মূল্যস্ফীতিও ঘুরপাক খাচ্ছে 8 থেকে 8.5%। তবে অব্যাহত রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবাহের কারণে বাড়ছে রিজার্ভ, স্থিতিশীল আছে বৈদেশিক মুদ্রা বাজার। তবে ইরান যুদ্ধের ফলে এরই মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে বিশ্ব অর্থনীতিতে, যার আঁচ লেগেছে দেশের জ্বালানি খাতেও। পিআরআই আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, চলমান সংঘাত দীর্ঘ হলে দেশের অর্থনীতির প্রতিটি শাখায় আসতে পারে ধাক্কা। Three risks that emanates from this particular conflict. A, the availability and prices of energy. And as you know, energy has multifaceted transmission channel for the entire economy. Transport, production of power, agriculture inputs, whether it's fertilizer or irrigation, and global shipments, where exports remain a very important element for our macroeconomic stabilization and further strengthening the balance of payment and the foreign exchange scenario. আলোচনায় উঠে আসে দেশের ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের কথাও, যেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিকেএমই সভাপতি বলেন, দেশের করনীতি বিনিয়োগ ও ব্যবসা পরিপন্থী। অভিযোগ করেন, জটিল কর কাঠামোর কারণে দেশের অনেক ব্যবসায়ী বিগত 3 বছর ধরে ভুয়া ব্যালেন্স শিট তৈরি করছে, ফলে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। এনবিআর যে ট্যাক্সটা আমার কাছ থেকে এআইটি হিসেবে নিয়ে গেল, সেটাকে ট্যাক্সেবল ফিগার করার জন্য আমার প্রফিট কত বানাইতে হয়, ব্যাক ক্যালকুলেশন করে আমাকে ওই প্রফিটে যাইতে হয় ব্যালেন্স শিটে, তো গিয়ে ওইটাকে দিতে হয়। এটা একটা এই এনবিআর, তার মানে আমাদেরকে এনবিআর বাধ্য করতেছে এই ফেক এবং ফলস ব্যালেন্স শিট বানাই। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিনিয়তই বাড়ছে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের বোঝা, কিন্তু রাজস্ব আদায়ের ব্যর্থতায় বাড়ছে না পরিশোধের সক্ষমতা। খেলাপি ঋণ আদায়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় ফেরেনি গ্রাহকদের আস্থা। এমন বাস্তবতায় এই খাতের জন্য নেয়া সংস্কার কাজ চলমান রাখার তাগিদ দেওয়া হয় আলোচনায়। রিফর্ম রিফর্ম রিফর্ম, that should be the mantra within the first cycle, early cycle of political life, because if we miss this window, then the political dynamics will change and the appetite for reform will fall, and so will be the prospects for our growth potential. এ সময় অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি থেকে সরে আসার আহ্বান জানান আলোচকরা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
পুঁজিবাজারকে জনগণের মালিকানায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। রোববার পুঁজিবাজারে নতুন সরকারের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পথ শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। জানান, ভোগ ও ঋণ নির্ভর অর্থনীতি কখনোই টেকসই হয় না। এ সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানান, অনিয়মে জড়িত 200 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। দেশের পুঁজিবাজারে অস্থিরতা দীর্ঘদিনের। শেয়ার কারসাজি, বিনিয়োগকারীদের আস্থার অভাব, ভালো কোম্পানি তালিকাভুক্ত না হওয়া সহ নানা সমস্যা বিদ্যমান। এর সাথে অধিকাংশ বিনিয়োগ হয় স্বল্পমেয়াদী। তথ্য বলছে, বিগত 1.5 বছরে মিউচুয়াল ফান্ড অনুমোদন করা হয়েছে 154 কোটি টাকা। সামগ্রিকভাবে দেশের পুঁজিবাজারে বাজার মূলধনের মাত্র 1.4% মিউচুয়াল ফান্ড, যেখানে ভারতে রয়েছে 15.2%, আর চীনের 24.3%। যুক্তরাষ্ট্রের মিউচুয়াল ফান্ডের অবস্থান বাজার মূলধনের 61.2%। ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরে অনেক প্রশ্ন আসছে যে এটা রেগুলার রেটে ট্যাক্স হয়ে গেছে। আমি প্রথম এসেই আমরা যেটা করেছি যে না, এই ট্যাক্সটাকে সহনীয় করবো, আমরা 15% রেটে নিয়ে গেলাম। কয়েকদিন দেখলাম মার্কেট খুব ভালো হলো, এরপর যে মার্কেট পড়লো আর ঠিক হলো না। এমন বাস্তবতায় বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে ইমার্জিং মার্কেটে নিয়ে যেতে চায় সরকার। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, দেশে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়া হবে। এখানে নিয়মের কোনো হেরফের হলে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ার করেন তিনি। মার্কেটের রেগুলেটররা নিজেরাই এমনভাবে নিশ্চিত করেন যাতে করে সাধারণ জনগণ স্বস্তি পায় যে আমাদের অডিট ব্যবস্থা ঠিক আছে, আমাদের অ্যাসেসরের কাজ ঠিক আছে, আমাদের ক্রেডিট রেটিং এজেন্সির ঠিক আছে, এবং তাদের যদি ব্যত্যয় ঘটে তাহলে সেক্ষেত্রে তারা তাদের জন্যে যেমন একদিকে রিওয়ার্ড থাকা দরকার, তেমনি তার বিপরীতধর্মী বিষয় অর্থাৎ শাস্তিরও ব্যবস্থা থাকা দরকার। পুঁজিবাজারের রূপান্তর অর্থাৎ হচ্ছে সাধারণ মানুষের বাজারে পরিণত হয়, সেগুলোর আমরা পদক্ষেপগুলো আমরা হাজির করব। এ সময় সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানান, ইতিমধ্যে অনিয়মে জড়িত 200 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। জরিমানা করা হয়েছে 1500 কোটি টাকা, এর মধ্যে আদায় হয়েছে 5 কোটি টাকা। 1488 কোটি টাকা গত 18 মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি। সবার লিগ্যাল রিকোর্স আছে, ওনারা কোর্টে যাচ্ছেন, ওনারা চ্যালেঞ্জ করছেন, কিন্তু আমরা যেহেতু এই প্রতিটা ফাইন একেবারে লকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা লাইন মেনে আমরা এই ফাইনগুলো দেওয়া হয়েছে। 2028 হোক 2027 হোক, বাংলাদেশের এক্সচেকারে আমরা এই 1500 কোটি টাকা ফেরত পাব। মিউচুয়াল ফান্ডের বাজার বাড়াতে নীতিমালার পরিবর্তন আনা হয়েছে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বড় দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 231 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5008-এ। বেচা কেনা হয়েছে 531 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র 10টির, কমেছে 371টির, আর অপরিবর্তিত আছে 9টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক-ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 5009 পয়েন্টে, যা গত বৃহস্পতিবার থেকে 231.84 পয়েন্টস কম। আজ টার্নওভার ওয়াইজ মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে, যা গত বৃহস্পতিবারের তুলনায় 15.8% বেশি। উল্লেখ্য, আজকের সেশনে লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স লক্ষ্য করা গেছে, যার মধ্যে হাইয়েস্ট লস হয়েছে ব্যাংক সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড অ্যান্ড এনবিএফআই। টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে ব্যাংক, ফলোড বাই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড টেক্সটাইল। আজকের সর্বাধিক ট্রেডেড স্টকগুলো হলো সিটি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি এবং ওরিয়েন্ট ইনফিউশন লিমিটেড। ইরানে হামলা করে যুক্তরাষ্ট্রের প্রতিদিন খরচ হচ্ছে প্রায় 90 কোটি ডলার, অথচ যুদ্ধ বাবদ খুব সামান্য অর্থই বাজেটে বরাদ্দ ছিল। ফলে যুদ্ধ চালিয়ে নিতে এবার বাজেট বরাদ্দ বাড়াতে চাইছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা গড়িয়েছে দ্বিতীয় সপ্তাহে। অত্যন্ত দামি ও উন্নত অস্ত্রশস্ত্র দিয়ে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে যুদ্ধ চালিয়ে নেয়া অনেকটাই ব্যয়বহুল হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার খরচ নিয়ে নতুন এক বিশ্লেষণ সামনে এনেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS।
এতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের আকাশচুম্বী ব্যয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের প্রথম 100 ঘণ্টায় ওয়াশিংটনের আনুমানিক খরচ হয়েছে 370 কোটি মার্কিন ডলার। গবেষকরা জানিয়েছেন এর মানে হলো প্রতিদিন গড়ে প্রায় 90 কোটি ডলার ব্যয় হয়েছে। অথচ হামলার এই ব্যয়ের মধ্যে খুব সামান্যই বরাদ্দ ছিল বাজেটে। বাকি 350 কোটি ডলারের খরচই ছিল বাজেটের বরাদ্দের বাইরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন এই যুদ্ধ কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। আর তা হলে ওয়াশিংটন ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠান বলছে যুদ্ধ চালিয়ে যেতে বর্তমান বাজেটের চেয়ে বেশি অর্থের প্রয়োজন হবে প্রতিরক্ষা বিভাগের। কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এবার এই যুদ্ধের জন্য $50 বিলিয়ন বাজেট বরাদ্দ করা নিয়ে আলোচনা চলছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে 20,000-এর বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর, যার মোট মূল্য প্রায় 660 মিলিয়ন বা 66 কোটি ডলার। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।